আদরের একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা নাজমা বেগম। অধিকাংশ সময়ই পার করেন ছেলের কবরের পাশে বসে। গেল ১৯ জুলাই রাজধানীর আফতাবনগর এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন নাজমুল। বনশ্রী এলাকায় আসলে পেটে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন ২২ বছর বয়সী এই তরুণ। জীবিকার তাগিদে মাদারীপুর থেকে রাজধানীতে আসেন নাজমুল হাসান। পরিবারের হাল ধরতে একটি বেসরকারি হাসপাতালের ফিজিওথেরাপি টেকনিশিয়ান হিসেবে চাকরি নেন বছরখানেক আগে। ছেলের আকস্মিক মৃত্যুতে হতবাক মা বাবা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে। অনেক স্বপ্ন ছিল আমার ছেলেরে নিয়ে, যে পড়াশোনা করবো, পরে যাই হোক আর্থিক সমস্যার কারণে আর পরেতে না ইন্টার ফার্স্ট ইয়ার তৈরি পড়াইছি। পড়ানোর পরে আমাদের আর্থিক সমস্যা হওয়ার পরে আর কি জবে দিছি। আমি ফরাজির মেন শাখা চাকরি করি, আর ডেন্টাল হসপিটালে ফিজিওথেরাপিতে জব দিছি। তখন এই কর্মস্থানে আইতে নিছিল ওদিনকে আমার বাবা, আমি না করছিলাম। আমি তখন হসপিটালে ছিলাম, আর বিকালে ডিউটি, আমার সকালে ডিউটি। তো অন্য জায়গাতে যাইতে নিছে, যেখানে ঝামেলা ওদিক দিয়ে যায় নাই। পরে বিজিবির গাড়ি আইসে নাকি ওরা গুলি করছে আর কি। লম্বা ছিল তো মনে হয়েছে ভাবছে যে ছাত্রলীগের পোলাপান, কিন্তু আমার ছেলে কোনো ঝামেলায় ছিল না। কোনো ঝামেলা ঝামেলা পছন্দই করতো না, খালি হাসিয়েই থাকতো, সবার সাথে ভালো আচরণ ব্যবহার এইটাই ছিল। আর কেমনে মারে খুশি রাখবো, আর অনেক স্বপ্ন ছিল। কোনো পাপ করে নাই, কোনো ক্ষতি করে নাই, কোনো সরকার কোনো জড়িত না, কোনো রাজনীতি জড়িত না, কিছু নাই। আল্লাহ যে আমরা তার লাগে আমরা দোয়া করি, আর সরকার যেন আমার একটা সুরাহা করে, একটা সুষ্ঠু বিচার করে, যেন আমরা চলতে পারি। আমার একটা মেয়ে আছে, সে লেখাপড়া করতেছে। আমরা অনেক গরিব, আমরা ভাড়া দিয়ে বাসা ভাড়া থাকতে হয় ঢাকা শহর। এই ঘটনায় জড়িতদের খুঁজে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। সরকারের কাছে আমরা কি চাইতে পারি? সরকারে এখন একটা যে ঘটনা ঘটে গেছে, এখন আশা করি সরকারে আমার বোন খুবই দরিদ্র গরিব মানুষ, আমরাও গরিব মানুষ, জানি সরকারে ওনাদের মুখের দিকে একটু তাকাইলেই আমরা খুশি। তার পরিবারের চাহিদা মেটানোর জন্য কর্মক্ষেত্রে যেত। তো সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো। তো ওই চাকরি করতে যাওয়া হয়েছিল, প্রথমে যে রাস্তা দিয়ে যাওয়া হয়েছিল ওই রাস্তাটা ছিল আন্দোলনের, আন্দোলন চলতেছিল। এখানে সে আরেকটা রাস্তা দিয়ে যাওয়া হয়েছিল। ওই সময় সে গুলিবিদ্ধ হয়। কে গুলি করছে এটা আমরা জানি না। আমরা কোনো রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত ছিলাম না, আর এখনও নাই। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তো তাদের পরিবারের একমাত্র উপার্জন ক্ষমতা ওই ছিল। তো ওই এখন মরে গেছে, ওর একটা বোন আছে, ওর বোন পড়াশোনা করে। তো ওদের পরিবারকে যে এখন দেখবো, ওই দেখার মতো এখন কেউ নেই, একমাত্র ওই ছিল ভরসা। কিছু নাই, ছেলে গেছে গিয়া। এখন এরা যে দুজন লোক আছে, কিভাবে বাঁচবো? এই মেয়েটা লেখাপড়া করে, কিভাবে বাঁচবো? এই বাঁচার পন্থ করে দিলে সরকারের দুই দাবি। মাদারীপুর জেলা প্রশাসন জানায়, আর্থিক সহযোগিতার আবেদন করলে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের কাছে কোনো আবেদন আসে, আমরা যথাযথ তদন্তের মাধ্যমে আমরা দেখব যে বিষয়টি কতটুকু সত্য, এবং সরকারও এই বিষয়ে ইতিবাচক আছে। আমরা যদি দেখি যে ঘটনা সত্য বা কোনো বিষয় রয়েছে, আমরা তাকে যেভাবে সরকারের মাধ্যমে সহযোগিতা করা যায় সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। কোটা সংস্কারের দাবিতে মাদারীপুরেও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সেই আন্দোলনে ঢুকে নাশকতা চালায় দুর্বৃত্তরা, যেখানে সংঘর্ষ ও গোলাগুলিতে ১২ জন নিহতের পাশাপাশি আহত হয় শতাধিক মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।